মাটির কোলে মাথা তুলে দাঁড়িয়েছে লাখো ইমারত। নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, যত দূর চোখ যায় কেবলই আকাশ ছোঁয়া দালান। এত এত দালানের ভিড়ে হুমকিতে প্রাণ প্রকৃতি। ক্রমশই হারাচ্ছে প্রাকৃতিক শীতলতা। তিলোত্তমা শহর হয়ে উঠেছে তপ্ত। সবুজ আচ্ছাদিত এলাকা কমে যাওয়ায় ধীরে ধীরে বৃক্ষের ছায়া থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। লাখ লাখ টাকা দিয়ে গাছ আইনা লাগাই রাখছে, এই যে গাছটা মরে গেছে, এরকম আরো রোডের চারিপাশেই আছে, কিন্তু দেখা গেছে এই গাছে কোনো ছায়াও দিতেছে না, কোনো ফুল ফলও দিতেছে না। কারো মন চাইছে এভাবে করলে মনে হয় ভালো হবে, সেটা সেভাবেই করা হচ্ছে। এখানে সেই অর্থে কোনো প্রকার পরিকল্পনা বলেন, নগর পরিকল্পনা বা কোনো কিছুই করা হচ্ছে না। শহরে নিধনের বিপরীতে রোপণ করা হয়েছে খুবই কম গাছ, আর রোপণের সময়ও বিবেচনায় রাখা হয়নি মাটির ধরনের বিষয়টি। ঢাকার লালমাটিতে ভালো জন্মাবে এমন বৃক্ষ হলো শাল, চালতা, আমলকি, গজারি, বকুলসহ বিভিন্ন দেশীয় প্রজাতি। কিন্তু বাস্তবতা হলো কোটি কোটি টাকা ব্যয় করা পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের প্রকল্পগুলোতে এসব বৃক্ষরোপণ করা হয়নি। বরং ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় এসব বৃক্ষের পরিবর্তে রোপণ করা হয়েছে শোভাবর্ধক বনসাই, পাইন, বাগানবিলাস ও টগরের মতো গাছ। 2017 সালে সড়ক ও জনপথ বিভাগ নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে চীন ও তাইওয়ান থেকে এমন উচ্চমূল্যের বনসাই গাছ এনে লাগিয়েছিল এই বিমানবন্দর সড়কে। কিন্তু দেশের মাটি ও পরিবেশের সঙ্গে মানানসই না হওয়ায় সে সময় তৈরি হয়েছিল নানা সমালোচনা। উদ্ভিদ ও পরিবেশবিদরা বলছেন এ ধরনের উচ্চমূল্যের গাছ যেমন আর্থিকভাবে ক্ষতি করছে রাষ্ট্রকে, তেমনি এই ঢাকার বায়ুমান উন্নয়নে রাখতে পারছে না কোনো প্রকার ভূমিকা। রোড মিডিয়ানগুলোতেও যদি এমন গাছগুলা বুশি গাছগুলা ধরি বকুলের গাছটা যদি আমরা এরকম হাইটে রাখতে পারি, তার কিন্তু অনেক পাতা, এই পাতা দিয়ে সে সালোক সংশ্লেষণ করবে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, অক্সিজেন দিবে এবং তাপটা সরাসরি মাটিতে আসতে পারবে না। একই সাথে ট্রান্সপিরেশনের সময় কিছু হিট লস করে ওই জায়গাটা ঠান্ডা রাখবে। বন বিভাগের তথ্যমতে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের মোট আয়তনের 25% বনাঞ্চল থাকা অপরিহার্য, কিন্তু রয়েছে প্রায় 12.8%। এছাড়া একটি আদর্শ নগরে সর্বনিম্ন 20% সবুজ থাকা প্রয়োজন, কিন্তু ঢাকার উত্তর সিটিতে 14 আর দক্ষিণ সিটিতে রয়েছে 10%-এরও কম, আর তাও উদ্যান কিংবা পার্ক কেন্দ্রিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক গবেষণায় দেখা গেছে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার 58% গাছই বিদেশি প্রজাতির। শোভাবর্ধক উদ্ভিদ রয়েছে 33%। এছাড়া ঢাকার সড়কপথে রোপণ করা অধিকাংশ গাছই পরিচর্যার অভাবে ধুঁকছে। পাশাপাশি ছায়াদানকারী বৃক্ষগুলো ব্যক্তি পর্যায়েও অবহেলিত। ভবন নির্মাণের ক্ষেত্রে বৃক্ষরোপণের জন্য কোনো জায়গায় রাখা হচ্ছে না। এক্ষেত্রে ইমারত নির্মাণে বৃক্ষরোপণ নীতিমালা থাকা প্রয়োজন মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সমস্ত গাছের কারণে পাখি, প্রজাপতি অথবা জীববৈচিত্র্য অন্যান্য প্রাণী ভীষণভাবে প্রাণ সংহারী। সবুজায়ন নীতিমালায় কোথায় কী ধরনের গাছ লাগানো হবে, স্কুল কলেজ উন্মুক্ত স্থানে একরকম, শিল্পাঞ্চলে আরেক রকম, জলের ধারে আরেক রকম। এবারের তীব্র তাপপ্রবাহে টনক নড়েছে নগরবাসীর। গাছ না থাকায় অস্বাভাবিক গরমে দিশেহারা হয়েছে পথে নামা মানুষ। পরিস্থিতি সামাল দিতে এবার পরিবেশ ও মাটি উপযোগী বৃক্ষরোপণের পরিকল্পনা করেছে সরকার। পাশাপাশি গাছের পরিচর্যায় মালিও নিয়োগ দিচ্ছে সিটি কর্পোরেশন। গতবার সিএচও দেখার পরে প্রেসার দিয়ে আমরা 2 জন এখন সুপারভাইজার নিয়োগ করেছি, আর 47 জন মানি নেওয়ার জন্য আমাকে টেন্ডার দিয়েছে। দেশীয় গাছপালাকে ঘিরে জন্ম নেয় ও বেড়ে ওঠে অনেক ধরনের লতাগুল্ম। আবার এসব দেশীয় গাছের উপর নির্ভর করে নানা ধরনের পাখি ও কীটপতঙ্গের বসবাস। তাই সবকিছু বিবেচনায় রেখেই বৃক্ষরোপণ প্রকল্পগুলো হাতে নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।